মার্কিন হুমকি উপেক্ষা করে অনড় ইরান। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় বাড়ছে চরম উত্তেজনা। জ্বালানির মূল্যবৃদ্ধিতে সংকটে মার্কিন এয়ারলাইন্স, দূর করতে কর মওকুফ ও পরিবহন সচিবদের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান। গাজা পুনর্গঠনে দরকার $৭১ বিলিয়ন। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে ৭৭ বছর, বলছে জাতিসংঘ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোদি বনাম মমতার অস্তিত্ব রক্ষার যুদ্ধ। টানা ১৫ বছরের শাসন ধরে রাখার চ্যালেঞ্জ মমতার। এবং টিকিটহীন সমর্থকদের তাণ্ডবে প্যারাগুয়ের সুপার ক্লাসিকো স্থগিত। রণক্ষেত্রে আহত ৫০, গ্রেফতার ৬০ জনের বেশি সমর্থক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। হুমকি দিয়ে কোনো আলোচনা নয়, ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিলেও নতি স্বীকার করতে নারাজ ইরান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন বাকি থাকলেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখনও অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান কোনো সমঝোতায় না আসা পর্যন্ত দেশটির বন্দর ঘিরে মার্কিন অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হুমকির মুখে কোনো আলোচনা নয়। ইরান বলছে একই সঙ্গে চাপ আর অবরোধ বজায় রেখে আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচন করতে প্রস্তুত ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে পঞ্চমবার ভোট আয়োজন করতে যাচ্ছে ডেমোক্রেটরা। এদিকে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। কাকাইয়েত এল জিসর শহরে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন। খিয়াম শহরে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলাকে চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যেও দিনের শুরুর লেনদেনে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক ধারা। জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ারের বিস্তৃত সূচক MSCI বেড়েছে ০.৯%। দক্ষিণ কোরিয়ায় সূচক ২.১% বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে S&P 500 বেড়েছে ০.১%। ব্রেন্ট ক্রুড কমেছে ০.৪%। ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $৯৫.০৯। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশ ছোঁয়া জ্বালানির দামের কারণে গভীর সংকটে পড়েছে মার্কিন এয়ারলাইন্সগুলো। পরিস্থিতি সামাল দিতে দেশটির পরিবহন সচিব শন ডাফির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্পিরিট ও ফ্রন্টিয়ার সহ শীর্ষ বিমান সংস্থাগুলোর প্রধান নির্বাহীরা। তারা টিকিটের ওপর ৭.৫% শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, কর মওকুফ করা হলে জ্বালানি ব্যয়ের ১/৩ সমন্বয় করা সম্ভব হবে, যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার চাপ কমাবে। যদিও জ্বালানির সংকটের প্রভাবে এরই মধ্যে অনেক সংস্থা ভাড়া বাড়িয়েছে এবং ফ্লাইটের সংখ্যা কমিয়েছে। দ্রুত সমাধান না মিললে সাধারণ যাত্রীদের বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে আগামী ১০ বছরে প্রয়োজন হবে $৭১ বিলিয়ন বেশি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ সামগ্রিক অবকাঠামো ধ্বংসে মানবিক উন্নয়ন ৭৭ বছর পিছিয়ে গেছে। কেবল প্রথম ১৮ মাসেই জরুরি পরিষেবা সচল করতে প্রয়োজন $২৬ বিলিয়ন। যুদ্ধে গাজার অর্থনীতি ৮৪% সংকুচিত হয়েছে এবং অর্ধেকের বেশি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় ৭৭ বছর লেগে যেতে পারে। সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে $১৫০ কোটি অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোর পর ইসলামাবাদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মূলত গত ৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াই দেশটিকে চরম সংকটে ফেলেছে। এই পরিস্থিতিতে পশ্চিমারা রিয়াদকে আফ্রিকায় কোনো প্রক্সি যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছে। এর আগে জানুয়ারি মাসে সৌদি আরবের মধ্যস্থতায় পাকিস্তানের এই অস্ত্র বিক্রির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও এখন রিয়াদের কৌশলগত পরিবর্তনের ফলে তা অনিশ্চিত হয়ে পড়ল। ঘনিষ্ঠ মিত্র এবং বড় ঋণদাতার দেশ হয় সৌদির এই অনুরোধ উপেক্ষা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলা কঠোর অস্ত্র রপ্তানি নীতিতে ঐতিহাসিক পরিবর্তন এনেছে জাপান। আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নেতৃত্বাধীন মন্ত্রিসভা দীর্ঘদিনের অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার অনুমোদন দেয়। নতুন নিয়মের ফলে জাপান এখন থেকে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটের মতো প্রাণঘাতী বা ভারী যুদ্ধাস্ত্র তার প্রতিরক্ষা সহযোগী দেশগুলোতে বিক্রি করতে পারবে। আগে জাপান শুধুমাত্র উদ্ধার, পরিবহন, সতর্কীকরণ, নজরদারি এবং মাইন অপসারণ এই 5টি প্রাণঘাতী নয় এমন ক্যাটাগরিতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করতে পারত, যা এখন তুলে নেওয়া হলো। এই পদক্ষেপের মূল লক্ষ্য জাপানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা। এই পরিবর্তনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী নীতির অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে চীনের প্রভাব মোকাবিলায় নেওয়া হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি কেবলই একটি আঞ্চলিক লড়াই, নাকি মোদি বনাম মমতার অস্তিত্ব রক্ষার যুদ্ধ? একদিকে টানা 15 বছরের শাসন ধরে রাখার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে বাংলা বিজয়ের স্বপ্নে বিভোর বিজেপি। শুভেন্দু অধিকারীর বিজেপি কি এবার মমতার দুর্গে ফাটল ধরাবে, নাকি প্রতিবারের মতো এবারও সব পূর্বাভাস ভুল প্রমাণ করে আবারও অসম্ভবকে সম্ভব করবেন তৃণমূল নেত্রী? জানাচ্ছেন সামির শিহাব। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু আরেকটি আঞ্চলিক ভোট নয়, এটি অনেকের চোখে ভারতের জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি। প্রশ্ন একটাই, 15 বছরের ক্ষমতার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও টিকে থাকবেন, নাকি নরেন্দ্র মোদীর বহু কাঙ্ক্ষিত বাংলা বিজয় অবশেষে বাস্তব হবে? এই নির্বাচনে 294 আসনে লড়াই মূলত দুই শক্তির, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। কিন্তু বাস্তবে এটি শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি পরিচয় বনাম আদর্শ, বাঙালিয়ানা বনাম হিন্দুত্ব, আঞ্চলিক আবেগ বনাম কেন্দ্রীয় শক্তির সংঘর্ষ হিসেবেও দেখা হচ্ছে। মমতার নতুন স্লোগান জয় বাংলা ইতোমধ্যে নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে বিজেপি জয় শ্রীরাম ও জয় মা কালীর সঙ্গে পাল্টা নতুন ভাষা খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ভোটার কি এখনো পরিচয়ের রাজনীতিতে সাড়া দেবে, নাকি এবার উন্নয়ন, ক্লান্তি ও ক্ষমতাবিরোধী মনোভাব ভোটে বড় ভূমিকা নেবে? এই নির্বাচনের সবচেয়ে বড় সংখ্যা এখানেই, কারণ 15 বছর ক্ষমতায় থাকার পর সাধারণত শাসক দলকে বাড়তি ক্ষয়, অসন্তোষ এবং নেতৃত্ব অবসাদের মুখোমুখি হতে হয়। বিরোধীরা সেই যুক্তিতেই বলছে এবার পরিবর্তনের পালা, আর যদি তা সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারী হতে পারেন ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার। কিন্তু এখানেই মমতা ফ্যাক্টর। তাকে বহুবার রাজনৈতিকভাবে শেষ ঘোষণা করা হয়েছে। 2021-এও বলা হয়েছিল তিনি হারবেন। 2024-এর লোকসভা নিয়েও ছিল একই পূর্বাভাস, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এই ইতিহাসই তার সমর্থকদের বিশ্বাস যোগায় মমতাকে শেষ বলে ধরে নেওয়া বিপজ্জনক। বিশ্লেষকদের দৃষ্টিতে এবার পরিস্থিতি ভিন্ন। বিজেপি শুধু একটি রাজ্য জিততে চায় না, তারা প্রতীকীভাবে বাংলা দখল করতে চায়। অমিত শাহ নিজেই বলেছেন, পশ্চিমবঙ্গ জয় না হলে পূর্ণ সাফল্য আসবে না। অর্থাৎ এই ভোট মোদি বনাম মমতার ব্যক্তিগত মর্যাদার লড়াইও। আরও বড় নাটক তৈরি করছে প্রচারণার ভুলভ্রান্তি ও সাংস্কৃতিক সংঘর্ষ। বিজেপি নেতৃত্বের বাঙালিয়ানার চর্চা যেমন হাসির খোরাক হয়েছে, তেমনি তা তৃণমূলের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। কিন্তু ভোট কি আবেগে হবে নাকি ক্ষোভে, এটাই এখন অমীমাংসিত প্রশ্ন। সবচেয়ে বড় সংখ্যা হলো, যদি বিজেপি ভোটের অঙ্কে এগিয়ে থাকে তাহলে কি পশ্চিমবঙ্গে ক্ষমতার সমীকরণ নাটকীয়ভাবে বদলে যেতে পারে? আর যদি মমতা জিতে যান, তবে কি তিনি জাতীয় বিরোধী রাজনীতির আরও শক্তিশালী মুখ হয়ে উঠবেন?
এই নির্বাচনের ফল শুধু ঠিক করবে না কে কলকাতার ক্ষমতায় বসবে, এটি ঠিক করতে পারে ভারতীয় রাজনীতির পরবর্তী শক্তির ভারসাম্য। তাই এখন প্রশ্ন একটাই, মমতা কি আবারও অসম্ভবকে সম্ভব করবেন, নাকি 15 বছরের শাসনের অবসান দেখে ইতিহাস লিখবে পশ্চিমবঙ্গ? উত্তর মিলবে ব্যালট বাক্সে। সামিউল শিহাব, RTV। টিকিট ছাড়া সমর্থকদের জোর করে প্রবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়ায় প্যারাগুয়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিয়া এবং সেরো পোর্তেনোর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। এই ঘটনায় প্রায় 50 জন আহত এবং 60 জনের বেশি সমর্থককে গ্রেফতার করা হয়। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ফুটবল প্রেমীদের আবেগ, যেন শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত এক ক্যানভাস। পেলে, মারাদোনা, মেসি কিংবা রোনালদোর মতো শিল্পীদের পায়ের ছোঁয়ায় ফুটবল হয়ে উঠেছে একটি শিল্পকর্ম। তবে এই আবেগই কখনো কখনো রূপ নেয় তীব্র উত্তেজনায়। সেই উত্তেজনাকে কেন্দ্র করে প্যারাগুয়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যাচে ঘটে গেল এক বেদনাদায়ক ঘটনা, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। প্যারাগুয়ের আসুনসিওনেতে ফুটবল ম্যাচকে ঘিরে ভয়াবহ সহিংসতার সৃষ্টি হয়। অলিম্পিয়া এবং সেরো পোর্তেনোর মধ্যকার ম্যাচে মাত্র 29 মিনিট চলার পর ম্যাচ বন্ধ করতে বাধ্য হয় রেফারি। 40,000 দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল লিগের শীর্ষ দুই দলের লড়াই, যেখানে অলিম্পিয়া রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পুলিশ জানায় সেরো পোর্তেনোর একদল সমর্থক দেরি করে এসেছিল এবং যাদের কয়েকজনের কাছে টিকিট ছিল না, তারা জোর করে স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে দর্শকরা নিরাপত্তার জন্য মাঠে নেমে পড়ে। স্টেডিয়াম ঢেকে যায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায়। এই সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 50 জন, গ্রেপ্তার হয়েছেন 60 জনেরও বেশি। আহতদের মধ্যে অন্তত 6 জন পুলিশ সদস্য রয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নাক ভেঙে গেছে এবং মুখে গুরুতর আঘাত পেয়েছেন, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। পুলিশ আরও জানায়, যারা এই সহিংসতা উস্কে দিয়েছে তাদেরকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে স্টেডিয়ামের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী কোনো দলের সমর্থকের কারণে ম্যাচ বন্ধ হলে সেই দলকে ম্যাচটি হারতে হয়। অলিম্পিয়া ইতিমধ্যেই 3 পয়েন্ট দাবি করেছেন। অন্যদিকে সেরো পোর্তেনো দায় চাপিয়েছেন আয়োজক ক্লাবটির ওপরেই। কাজী মাহিম হাসান, RTV। জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী আড্ডা 1433। এদিন বিদেশের মাটিতে শেকড়ের টানে প্রবাসীরা মেতে উঠেছিলেন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে। দেশাত্মবোধক গান, নতুন প্রজন্মের রঙিন পরিবেশনা আর দেশ বিদেশ থেকে আসা তারকা শিল্পীদের সুরের মূর্ছনায় ফ্রাঙ্কফুর্ট হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশে। প্রবাসের বুকে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আর দেশীয় ঐতিহ্যের এই মেলবন্ধন নিয়ে মিঠু কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন বিনিয়ামিন। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত বৈশাখী আড্ডা 1433। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসব মুখর, প্রাণবন্ত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল দেশাত্মবোধক পরিবেশনা। দেশ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষিকাদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুলের শিক্ষিকাদের কণ্ঠে এসো হে বৈশাখ গানে বাংলা নববর্ষকে বরণ করে নেন উপস্থিত সকলে। অনুষ্ঠানের প্রথম পর্ব জুড়ে ছিল নতুন প্রজন্মের প্রাণবন্ত অংশগ্রহণ। স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় বৈশাখী কবিতা আবৃত্তি, নৃত্য এবং মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায়। শিশু কিশোরদের প্রাণচাঞ্চল্য, বাংলা সংস্কৃতির প্রতি তাদের অনুরাগ এবং সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রথম পর্বের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল দেশ এলিট কাপ 2025-এর চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সম্মাননা প্রদান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সঙ্গীতের মূর্ছনায়। এ পর্বে মঞ্চ মাতান বাংলাদেশি শিল্পী নদী। এছাড়া লন্ডন থেকে আসা জনপ্রিয় শিল্পী কেয়া তার প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে আসেন ইতালি থেকে আগত গিটার ও কণ্ঠশিল্পী মানসি। একই সঙ্গে মঞ্চে ছিলেন কিবোর্ড শিল্পী বাপ্পি এবং ড্রামার সাকিব। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আরটিভি। বিনিয়ামিন, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।